আজকে আমরা দেখব ইউনিট 9 এর প্র্যাকটিস পার্টটা। গত 2 দিন আমরা ইউনিট 9 এর লেসন 1 এবং লেসন 3 পড়েছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে দুটো প্যাসেজ আমার এই ইউনিট 9 থেকে আসতে পারে সেই দুটো প্যাসেজ আমাদের অলরেডি পড়া হয়েছে। এখন আমরা দেখব এখান থেকে আসলে কেমন প্রশ্নগুলো আসতে পারে সেইগুলা। আচ্ছা, প্রথম যে মডেল টেস্টে খেয়াল করো, হোয়াট, এখানে আসলে হোয়াট হবে এটি হোয়াট। আচ্ছা, হোয়াট কুড বি দ্য বেস্ট ক্লোজেস্ট মিনিং ফর আইডেন্টিটি। আচ্ছা, আইডেন্টিটির আসলে বেস্ট মিনিংটা আসলে কি হবে সেটা এখানে জানতে যাচ্ছে। এটাকে মিস্টেক, ওভারলুক, আইডেন্টিফাই, মিস্টেক, ওভারলুক, কোনো কিছু জেনারেলাইজ করা নাকি কোনো কিছু আসলে ডিস্টিংগুইশ করা। হ্যাঁ, কোনো কিছু। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে নাকি আইডেন্টিফাই মানে কোনো কিছু আসলে খুঁজে বের করা, কোনো কিছু আলাদা করা। তাহলে মিস্টেকও হবে না, ওভারলুকও হবে না, জেনারেলাইজও হবে না, এর উত্তর হবে ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানেটা হচ্ছে কোনো কিছু একটা প্রভেদ ঘটানো। তুমি যখন কোনো কিছু ভাগ করবা, প্রভেদ ঘটাবা, তখনই তুমি আসলে এটা আলাদা করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা। ধরো 100 জন মানুষ আছে, তার ভিতরে একজনকে আইডেন্টিফাই করতে হবে। তোমার কাজটা কি? কাজ হচ্ছে ওই 100 জন মানুষ থেকে বেছে বেছে একজন মানুষকে হচ্ছে আলাদা করা। সে আলাদা করা অর্থে আমরা আইডেন্টিফাই শব্দটা ব্যবহার করতে পারি। 2 নম্বরটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইররেসপেক্টিভ অফ, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইররেসপেক্টিভ অফ মিনস। আচ্ছা, এটা মানেটা কি? রিগার্ডলেস অফ, অ্যাজ দো, ইভেন ইফ নাকি হচ্ছে অল দো? আসলে কি হচ্ছে এটার উত্তরটা হবে কি? দেখো, অ্যাজ দো মানে হচ্ছে যদিও, হ্যাঁ যদিও, ইভেন ইফ মানেও প্রায় সেম অর্থ, অল দো মানেও আসলে সেম অর্থ, আর অ্যাজ দো মানে হচ্ছে যেন, সরি অ্যাজ দো মানে হচ্ছে কি? অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন, ইভেন ইফ আর অল দো মানেও হচ্ছে যদিও। ইররেসপেক্টিভ অফ মানেটা হচ্ছে রিগার্ডলেস অফ। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখো, কালচারস ড্যাশ দ্য ডাইমেনশন অফ অ্যাডোলেসেন্স। সংস্কৃতি কি আসলে অ্যাডোলেসেন্সের যে মাত্রা এটাকে আসলে প্রভাবিত করতে পারে কিনা? আমরা যদি বইটা খুব ভালোভাবে পড়ে থাকি, প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে থাকি, তাহলে অবশ্যই দেখেছি যে কালচার, টাইম, সোসাইটি, এই যে পারসেপশন, এই সব কয়টা জিনিসই আসলে আমাদের অ্যাডোলেসেন্টের যে মাত্রাগুলো সেগুলো আসলে ইনফ্লুয়েন্স করে। তার মানে এটা হবে উত্তর কালচারস মে ইনফ্লুয়েন্স, নট কান্ট হবে না, আসলে আবার স্পিড আপও হবে না, এটা আসলে তারা প্রভাবিত করে। হ্যাঁ, চতুর্থ যে প্রশ্নটা খেয়াল করো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাইফ স্প্যান মিন। লাইফ স্প্যান মানে আসলে কি বোঝায়? লাইফ স্প্যান মানে দ্য বার্থ অফ এ পারসন, দ্য ওয়ে এ পারসন লিডস হিজ লাইফ, দ্য ডেইলি রুটিন অফ এ পারসন নাকি দ্য লেন্থ অফ টাইম ফর হুইচ এ পারসন, অ্যানিমেল অর থিংস এক্সিস্ট। লাইফ স্প্যান মানেটা হচ্ছে তার যে সময়সীমাটা থাকে। লাইফ স্প্যান মানেটা হচ্ছে মানুষের যে সময়সীমাটা থাকে সেটাকে রিপ্রেজেন্ট করে। তো এইটার উত্তরটা হবে মেনলি ডি নাম্বারটা, দ্য লেন্থ অফ টাইম ফর হুইচ এ পারসন, অ্যানিমেল অর থিং এক্সিস্ট। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো পঞ্চম যে প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস ইজ ক্রিটিক্যাল। কোন স্টেজটা আসলে খুবই ক্রিটিক্যাল আমাদের জন্য? ইনফেন্সি মানেটা আমরা জানি খুবই শিশুকাল, যেটা শিশুকাল। তারপরে আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। আমরা বইটায় যেহেতু অ্যাডোলেসেন্স নিয়ে পড়াতে উত্তরটা হবে অ্যাডোলেসেন্স। আমরা জানি এটা একটা ক্রিটিক্যাল ট্রানজিশন আমাদের পিরিয়ড। ওকে, আচ্ছা, এখান থেকে কেমন ধরনের শর্ট কোশ্চেন আসতে পারো খেয়াল করো। বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাডোলেসেন্স ইজ কল্ড দ্য প্রিপারেশন ফেজ ফর অ্যাডাল্টহুড। মানে অ্যাডাল্টহুড মানে তোমার ভবিষ্যৎ যে বার্ধক্যের কারণে বা যে যুবক হবা তুমি যখন পরবর্তীতে, এটার জন্য আসলে এটা একটা কেন প্রস্তুতিকালীন সময় বলা হয় অ্যাডোলেসেন্টকালীন সময়টাকে? দেখো, অ্যাডোলেসেন্স ইজ কল্ড দ্য প্রিপারেশন ফেজ ফর অ্যাডাল্টহুড বিকজ ইন দিস পিরিয়ড এ পারসন এক্সপিরিয়েন্সেস সেভারাল ডেভেলপমেন্টস including physical and sexual maturation, then development of identity, obtainment of the capacity of abstract reasoning, and the acquisition of skills that are required to carry out adult relationships. অর্থাৎ অ্যাডোলেসেন্স কালীন সময়টাতে আসলে যে মেইন যে ঘটনাগুলো, সেভারাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, দ্য ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটিটা ক্রিয়েট হচ্ছে, অবটেইনমেন্ট অফ দ্য ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট রিজনিং করার যে ক্যাপাসিটিটা, সক্ষমতাটা, এটা তৈরি হয় এই বয়সে। এবং কোনো একটা অ্যাডাল্ট রিলেশনশিপ ক্যারি আউট করার জন্য যে সকল দক্ষতা বা স্কিল প্রয়োজন, এটাও আসলে তৈরি হয় অ্যাডোলেসেন্সকালীন সময়টাতে। সেজন্য আসলে এই উত্তরটা আমরা এইভাবে আসলে লিখতে পারি। দেন যদি প্রশ্ন কখনো আসে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জ ইন অ্যাডোলেসেন্স, আমরা জানি দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জ ইন অ্যাডোলেসেন্স আর এডুকেশন, আরবানাইজেশন, স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। আমরা এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্যাসেজটাতে পেয়েছি। চতুর্থ প্রশ্ন, অ্যাট হুইচ এজ পারসনস ইন আওয়ার সোসাইটি আর কনসিডার্ড অ্যাডাল্টস। অ্যাডাল্ট আসলে কোন এজে আমাদেরকে অ্যাডাল্ট ধরা হয়? বলা হচ্ছে পিপল ফ্রম 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবোভ আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি। খুবই এক কথায় উত্তর, মানে যে সকল প্রশ্নগুলো আসলে হোয়াট দ্বারা শুরু হয়, এই সকল প্রশ্নের উত্তরগুলো সচরাচর একটু ছোট থাকে।
ঠিক আছে, বাট যেটা হাউ বা আসলে কোনো কিছু ডেসক্রাইব করতে বলতেছে ওই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা একটু বড় করে লেখার চেষ্টা করি। খেয়াল করুন, হুইচ স্টেজ অফ লাইফ ইজ কল্ড দ্য পিরিয়ড অফ র্যাপিড ট্রানজিশন। আমাদের লাইফের কোনটাকে আসলে র্যাপিড ট্রানজিশন বলা হচ্ছে? র্যাপিড ট্রানজিশন মানে কখন আমাদের যে ট্রানজিশনটা আসলে কখন খুব দ্রুত ঘটে। হ্যাঁ, অ্যাডোলেসেন্স ইজ কল্ড দ্য পিরিয়ড অফ র্যাপিড ট্রানজিশন অ্যাজ দিস পিরিয়ড প্রিপেয়ার্স ওয়ান ফর অ্যাডাল্টহুড। এ পার্সন এক্সপিরিয়েন্সেস ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জেস ডিউরিং দিস পিরিয়ড। প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, আমাদের বইতেই লেখা ছিল যে ফাস্ট পেসড গ্রোথ মানে অনেক দ্রুত আসলে গ্রোথটা বৃদ্ধি পায়, সেই অর্থে আমরা এখানে বলা হয়েছে যে র্যাপিড ট্রানজিশন। ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন, হোয়াট থিংস ডু অকার ডিউরিং দ্য অ্যাডোলেসেন্স পিরিয়ড। অ্যাডোলেসেন্স পিরিয়ড আসলে কোন জিনিসগুলো আসলে ঘটে, এটার উত্তরটা আমরা অলরেডি আরেকটা প্রশ্নে আমরা প্রায় সেম পেয়েছিলাম। খেয়াল করো, বলছে ডিউরিং দ্য অ্যাডোলেসেন্স পিরিয়ড সেভারাল কে ডেভেলপমেন্টস অকার হুইচ ইনক্লুড physical and sexual maturation, movement towards social and economic independence, development of identity, acquisition of skills that are needed to cope with the society and obtaining the capacity of abstract reasoning। অর্থাৎ এই সকল অ্যাডোলেসেন্টকালীন সময়টাতে কয়েকটা জিনিস ঘটে। প্রথমত শারীরিক এবং জৈবিক যে ম্যাচুরেশনটা, পরিপক্কতা, সেটা হচ্ছে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যে একটা স্বাবলম্বী হওয়ার যে ব্যাপারটা সেটা আসলে ঘটে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তোমার একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। অ্যাকুইজিশন অফ স্কিলস দ্যাট আর নিডেড টু কোপ উইথ দ্য সোসাইটি, সোসাইটির সাথে মানিয়ে চলার জন্য, অ্যাডাল্ট রিলেশনশিপগুলো মানিয়ে চলার জন্য আমাদের যে সকল স্কিল বা দক্ষতা প্রয়োজন সেগুলো আসলে অর্জন করা হয় এই সময়টাতে। এবং অবটেইনিং দ্য ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অর্থাৎ এই ঘটনাগুলো আসলে ঘটে। তোমরা উত্তরটা এইভাবে এই উত্তরগুলো লিখতে পারো। খেয়াল করো, আরেকটা যদি আমরা ফ্লোচার্ট এখানে কখনো আসে এখান থেকে, যে ফ্লোচার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা ফ্লোচার্ট লিখতে বলছে, তখন আসলে আমরা কীভাবে লিখতে পারি? প্রথমটা বললো ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, অর্থাৎ আমাদের দৈহিক এবং জৈবিক যে পরিপক্কতা। দ্বিতীয়টাতে আমরা এভাবে লিখতে পারি, এখানে খেয়াল করো ফিজিক্যাল অর্থাৎ এখানে কিন্তু একটা নাউন ফ্রেজ কি আছে, নাউন ফ্রেজ আছে, পরবর্তী সবগুলাই কিন্তু আমাদের নাউন ফ্রেজ দিতে হবে। সেটা খেয়াল করো যে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তৃতীয়টাতে আমরা লিখতে পারি যে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটিটা ক্রিয়েট হচ্ছে এই সময়টাতে। দেন অ্যাকুইজিশন অফ স্কিলস, এই সময়টাতে আমাদের স্কিল অর্জন করা হচ্ছে। ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং হচ্ছে। অ্যান্ড দেন এটা মনে হয় অন্য একটা ঘটেছে। হ্যাঁ, দেন এখানে হবে হচ্ছে প্রেশারাইজিং টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অ্যান্ড আদার্স ড্রাগস। অর্থাৎ এই সকল যে বিষয়গুলো এখানে কিন্তু প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, অর্থাৎ একটা নাউন ফ্রেজ আমাদের আসলে এখানে ইউজ করতে হবে। এখানে আমরা প্রেশার না লিখে আমরা এখানে লিখতে পারি যে প্রেশারাইজিং, হ্যাঁ, প্রেশারাইজিং টু ইউজ, কারণ একটা নাউন ফ্রেজ, এরকম প্রেশার তো দিলে আমার ভার্ব হয়ে যাচ্ছে, ওইখানে নাউন ফ্রেজ দিতে হবে। আচ্ছা, এখান থেকে যদি কখনো সামারি আসে, সামারিটা খেয়াল করো, অ্যাডোলেসেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল ট্রানজিশন পিরিয়ড অফ হিউম্যান লাইফ when humans transform into adults from childhood through different biological process। আমরা জানি আমাদের সামারিটা একদম কনসাইজ করে লিখতে হয়, অর্থাৎ 3-4টা লাইন, বইয়ের 3-4টা লাইন তোমাকে এক লাইনে আসলে এক্সপ্লেন করতে হবে। এখানে সেম জিনিসগুলাই কিন্তু ঘটতেছে। পরবর্তীতে খেয়াল করে লিখতে পারি, দো বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ইউনিভার্সাল, ইটস ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স মে ভ্যারি ফ্রম টাইম টু টাইম, কালচার টু কালচার অ্যান্ড জেনারেশন টু জেনারেশন। অর্থাৎ অ্যাডোলেসেন্সকালীন সময়কালের যে বৈশিষ্ট্যগুলো, এটা যদিও আসলে সর্বজনীন, তারপরও সময়ের সাথে, সংস্কৃতির সাথে, জেনারেশনের সাথে তার একটা পার্থক্য লক্ষ্য করা যায়। এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন শেপ ডেফিনেশন অফ অ্যাডোলেসেন্স অ্যাট এ পার্টিকুলার কনটেক্সট। অর্থাৎ আমাদের যে শিক্ষা, নগরায়ন এবং বৈশ্বিক যে যোগাযোগ, এটা আমাদের অ্যাডোলেসেন্সকালীন সময়টার একটা প্রভাব বিস্তার করে। Adolescence is also marked by physical and sexual maturation and getting social and economic independence and skills. It is a period of tremendous growth and potential along with considerable risks. অর্থাৎ দেখো, এই পুরো বিষয়টাতে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা কিন্তু আসলে তুলে দেওয়া সম্ভব হয়েছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা লিখতে পারি সামারি হিসেবে। সামারিগুলো লেখার ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা হয়, তো তোমরা এই সামারিগুলো আমাদের এই স্লাইড থেকে খুব ইজিলি দেখতে পারো। মডেল টেস্ট 2, অর্থাৎ শিল্পীর স্টোরি থেকে আমরা আরেকটা মডেল টেস্ট দেখবো। বলছে দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপস ওয়ার্কিং ইন বাংলাদেশ গেট সাপোর্ট ফ্রম হোয়াট, মানে আমাদের দেশে যে এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলো রয়েছে আসলে কাদের কাছ থেকে সহায়তা পায়। আমরা যদি বইটা যখন পড়েছিলাম আমরা দেখেছিলাম প্রায় এতগুলা এম্পাওয়ারমেন্ট গ্রুপ হচ্ছে কাজ করছে। এই প্রত্যেকটা এম্পাওয়ারমেন্ট গ্রুপ হচ্ছে নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, এনজিওর মাধ্যমে আসলে তারা সাপোর্ট পাচ্ছে বা সহায়তা পাচ্ছে। দেন দ্বিতীয়টাতে বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ ইনক্লুড,
ইনক্লুডের আসলে কারেক্ট মিনিংটা কি? ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে কোনো কিছু অন্তর্ভুক্ত করা। ইনক্লুড মানে কি? কোনো কিছু অন্তর্ভুক্ত করা। খেয়াল করি, এক্সিট মানে কি? এক্সিট মানে সব কিছু যেটা আসলে মানে বের করে দেওয়া। এক্সিট মানে হচ্ছে বের করে দেওয়া। এক্সপয়েলড ও হচ্ছে না, অমিট মানেও সেম জিনিস, তাহলে উত্তরটা হবে ইনকর্পোরেট। ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা বা কোনো কিছু সংযুক্ত করা। তৃতীয়টা খেয়াল করো, হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস ইজ আর্লি ম্যারেজ? আর্লি ম্যারেজটা আসলে কেমন প্র্যাকটিস? আচ্ছা খেয়াল করো, বলছে আনইউজুয়াল, আনকনভেনশনাল, নন ট্রেডিশনাল নাকি নর্মাল। আর্লি ম্যারেজটা আসলে আমাদের সমাজের আসলে কেমন প্র্যাকটিস? আমাদের যদি বই পড়ি আমরা জানি মেনি ফ্যামিলিতে এটা আসলে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে কাজ করে। তার মানে আমাদের সমাজে এটা একটা নর্মাল প্র্যাকটিস হয়ে গিয়েছে, বুঝতে পারছো? 4 নম্বরটা খেয়াল করো, দ্য ওয়ার্ড কাউন্সেলিং রিফার্স টু, কাউন্সেলিং মানেটা কি? কাউন্সেলিং মানে আমরা একে অপরকে পরামর্শ দিই, পরামর্শের সাথে টোটালি রিলেটেড। তাহলে রিকমেন্ডও হবে না, কশনও হবে না, এনজয়িংও হবে না, উত্তরটা হবে গিভিং অ্যাডভাইস। কাউকে যখন আমরা অ্যাডভাইস দিব, পরামর্শ দিব, তখন সেটাকে বলা হচ্ছে কাউন্সেলিং। 5 নম্বর প্রশ্নটা আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ কোনো কিছু বুঝতে পারা একটা সমর্থক শব্দ বা সিনোনিম আসলে তোমার কাছে জানতে চেয়েছে। ইনডেঞ্জার হবে না, অ্যাপ্রিসিয়েট হবে না, পারটেকও হবে না, উত্তরটা হবে পারসিভ। পারসিভ মানে হচ্ছে কোনো কিছু বোঝার যে সক্ষমতা, সেটাকে বলা হয় হচ্ছে পারসিভ। আচ্ছা, এখান থেকে যদি কখনো প্রশ্ন আসে, খেয়াল করো, ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। ডু সাপোর্ট ইট, ওয়াই অর ওয়াই নট? মানে এই যে আমাদের রুরাল বাংলাদেশে মেয়েদেরকে অনেক তাড়াতাড়ি যে বিবাহ দেওয়া হচ্ছে, এটাকে তুমি আসলে সাপোর্ট করো কি করো না, এটা আসলে জানতে চেয়েছে। বলছে নো, আই ডোন্ট সাপোর্ট ইট. Marrying of daughters at an early age makes them vulnerable to various physical, mental, and reproductive health issues. They lose their social and personal status as well. অর্থাৎ তুমি কেন সাপোর্ট করো না তারও কিন্তু অলরেডি মানে অ্যাটলিস্ট দুইটা করে ব্যাখ্যা তোমাকে, দুইটা লাইনে দুইটা ব্যাখ্যা তোমাকে দিতে হবে। সেটা আসলে এখানে ঘটেছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা খেয়াল করো, হোয়াই ডু ইউ থিঙ্ক গার্লস আর এট হাই রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস ইফ দে গেট ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ? অর্থাৎ একটা আর্লি এজে মেয়েরা যখন আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারা কেন আসলে একটা রিস্কের ভিতর পড়ে যাচ্ছে হেলথের দিক থেকে? বলছে ম্যারেজ অ্যান্ড রিপ্রোডাকশন আর ডিরেক্টলি রিলেটেড টু ইচ আদার। প্রেগনেন্ট টিনেজার্স হ্যাভ এ হায়ার রিস্ক অফ হ্যাভিং কমপ্লিকেশনস ডিউরিং চাইল্ড বার্থ। সো ইফ দ্য গার্লস আর ম্যারিড অফ বিফোর 18 দে আর অ্যাট হাই রিস্ক অফ সিরিয়াস হেলথ হ্যাজার্স। এবং এর পরবর্তীতে আমরা কয়েকটা যে হেলথ হ্যাজার্স ঘটে, হ্যাঁ, যাকে লাইক হচ্ছে ফিস্টুলা, হেমোরেজ, ওই বিষয়টা আমরা কিন্তু এখানে ইনক্লুড করতে পারি যখন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী বলছে অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট বয় অর গার্ল হোয়াট পিয়ার সাপোর্ট ক্যান ইউ প্রোভাইড টু বয়েজ অ্যান্ড গার্লস ইন ইউর লোকালিটি হু হ্যাভ অলরেডি ম্যারিড? মানে তুমি একটা অ্যাডোলেসেন্ট হিসেবে যে অলরেডি ম্যারিডতে, মানে অলরেডি বিবাহ করে ফেলছে, তাকে তুমি আসলে কী পরামর্শটা দিবা? As an adolescent boy, I can make the people of my locality conscious of their health and harmful effects of early marriage and risk of pregnancy for adolescent girls. আমরা এটা নিয়ে আসলে খুব ইজিলি এই জিনিসগুলো বলতে পারি। অর্থাৎ আমরা আমাদের সমাজে আমরা আসলে লোকজনকে এটা কনভিন্স করতে পারি যে আমাদের যে হেলথের দিক থেকে যে হার্মফুল ইফেক্টগুলো রয়েছে আর্লি ম্যারেজের, এগুলো নিয়ে মানুষজনকে আসলে সচেতন করা, এই বিষয়টা উল্লেখ করছে এখানে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, হোয়াট ডাজ অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ এইম অ্যাট? একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপের আসলে লক্ষ্যটা কি? আচ্ছা, অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ এইমস অ্যাট ইনশিওরিং কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্টস অ্যান্ড চাইল্ড বিয়ারিং মাদার্স। অর্থাৎ মায়েদের জন্য এবং অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধিকালীন যত ছেলে মেয়ে রয়েছে সকলের জন্য একটা কোয়ালিটি স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটাই ছিল এই এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলোর আসলে প্রধান কাজ। হোয়েন অ্যান্ড হু ডিড শিল্পী ম্যারি? ওয়াজ শিল্পীজ ম্যারেজ অ্যান্ড আর্লি এজ, মানে অ্যান আর্লি ওয়ান? আচ্ছা, শিল্পী ম্যারিড রাশিদ অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে 2008 সালে, আমরা জানি তাই না? 2008 সালে সে 15 বছর বয়সে বিবাহ করছে। ইয়েস, শিল্পীস ম্যারেজ ওয়াজ অ্যান আর্লি ম্যারেজ, মানে তার ম্যারিডটা ছিল একটা আর্লি ম্যারিড ছিল, সেটাই বলছে। আচ্ছা, কোশ্চেন টু ফ্লো চার্ট যদি এখান থেকে আসে, খেয়াল করো যে শোয়িং দ্য লিডিং ইভেন্টস অফ শিল্পীস লাইফ, শিল্পীর লাইফের যে লিডিং ইভেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কখনো ফ্লো চার্ট আসে তাহলে তুমি কীভাবে লিখতে পারো? প্রথমটা লেগেছে এখানে গট, সেখানে গট হবে। আচ্ছা, গট ম্যারিড অ্যাট 15, সে প্রথমে 15 বছর বয়সে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দেন জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, দেন participated in discussion on reproductive health and counseling sessions, received peer-to-peer support and life skills training, worked as a member of one of more than 10,000 groups supported by local NGOs, learned
about harmful effects of early marriage and pregnancy in a group session. অর্থাৎ এই কয়েকটা জিনিস আমরা আসলে খুব ইজিলি লিখতে পারি এবং দেখো প্রত্যেকটা জিনিস পরপর সাজানো এবং এখানকার বৈশিষ্ট্যটা হচ্ছে কি V2, প্রত্যেকটা V2 হিসেবে, সরি V2 না V3 আসে, V2, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে বলছে। আচ্ছা, আর এখান থেকে যদি আমার সামারি আসে, সামারিটা কীভাবে লিখতে পারি খেয়াল করো। শিল্পী জয়েন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গ্রুপ which educates adolescent girls to steadily bring about changes in the cultural practices, especially preventing early marriage and pregnancy. অর্থাৎ সে যেই এম্পাওয়ারমেন্ট, সে একটা, আমরা জানি শুরুতে সে একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে যুক্ত হয়েছে, সেই গ্রুপটার কাজ ছিল এমন শিক্ষা দেওয়া যে শিক্ষার মাধ্যমে তারা সাংস্কৃতিক যে পরিবর্তনগুলো, তারা আর্লি ম্যারেজের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো বা প্রেগনেন্সির ক্ষেত্রে যে আমাদের যে ধারণা বা নোশন, এই পরিবর্তনগুলো ঘটাতে যে সকল শিক্ষা দেওয়া প্রয়োজন সেই শিক্ষাগুলো দিবে। এবং এই জিনিসটা কিন্তু বইতে আমাদের উল্লেখ রয়েছে, সেটাই আমরা বিভিন্নভাবে ভাষায় লেখার চেষ্টা করেছি। ইট ডিসকাসেস চেঞ্জিং বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, ইট প্রোভাইডস পিয়ার টু পিয়ার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং টু অ্যাডোলেসেন্টস। There are more than 10,000 such groups working all over Bangladesh. They are assisted by several NGOs who get aid from Canada's Adolescent Reproductive Health Project. অর্থাৎ শিল্পীর গল্পের প্রথম যে পার্টটা, সেইখান থেকে যদি সামারিটা আসে তাহলে তুমি এই পার্টটা লিখতে পারো। তো আশা করি এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো দরকার সেগুলো আমরা কভার করতে পেরেছি এবং এই ইউনিটটার আসলে এই দুইটা লেসন খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্যাসেজ আকারে আসতে পারে, ফ্লোচার্ট আকারেও আসতে পারে, যে কোনো একটা প্যাসেজ হিসেবে এটা চলে আসতে পারে। তো তোমরা খুব ভালোভাবে এটা একটা প্রস্তুতি নিবা এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।